যে বিএমপির মধ্যে আগে যারা খাইতে পারতো না, বনবাজারে ঘুমাইতো, তাদের মধ্যে থেকে কত শতাংশের ছেলে মেয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা একটু খুঁজে বের করা যায় কি না? খুঁজে দেখা যাবে, অনেক পাওয়া যাবে। কারণ এটা একটা ক্লাস, এডুকেশনটাকে একটা ক্লাস সিস্টেমের মধ্যে নিয়ে গিয়েছে। এই ক্লাস সিস্টেমের মধ্যে গিয়ে একটা জাতিকে কিভাবে সেগ্রিগেট করা যায় সেই একটা আইটেম, এবং ওরা সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকে। ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমকে সুপিরিয়র ইনফিরিয়র কমপ্লেক্সের মধ্যে একটা ক্লাসিফিকেশন নিয়ে চলে আসা হয়েছে, যার ফলে এই সোসাইটির মনস্তত্ত্ব তৈরি হয়েছে সার্ভেন্ট আর হচ্ছে প্রভুর একটা মনস্তত্ত্ব, যেই জায়গা থেকে একটা শিক্ষা কাঠামো বের হওয়ার কথা ছিল। মালয়েশিয়াতে আমরা দেখেছি একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত মালয়েশিয়াল কালচার, ইসলামিক নর্মস অ্যান্ড ভ্যালুস, অন্য অন্য আদার রিলিজিয়নের নর্মস অ্যান্ড ভ্যালুস একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, একই কাঠামো, একই ধরনের ফ্যাসিলিটিস। আমার রাষ্ট্রের সংবিধান এটা বলে, কিন্তু সংবিধানকে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি ভায়োলেট করছে এই দেশের পলিটিক্যাল পার্টি, যারা কনস্টিটিউশনের দোহাই দিয়ে তারা ক্ষমতায় আসে। তারা সবার জন্য সমান শিক্ষার অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই জিনিসটাই হচ্ছে শিক্ষায় এই বাংলাদেশ ছাড়ার আগে, এই ভূখণ্ড ছাড়ার আগে ইংরেজদের পুশ করা একটা মেন্টালিটি তারা এটা তৈরি করে দিয়ে গেছে। এই অঞ্চলে আমরা যদি দেখি যে বিশেষ করে স্যার জন অ্যাডামের একটা রিপোর্ট থেকে জানা যায়, তিনি বলেছেন যে এই অঞ্চলে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এভারেজে স্যার জন অ্যাডামের রিপোর্ট অনুযায়ী সে বলছে শুধু বাংলা আর বিহারে 1 লক্ষ বিদ্যাপীঠ ছিল, বিদ্যালয় ছিল। এই 1 লক্ষ বিদ্যালয়ের মধ্যে এভারেজে স্টুডেন্টের পরিমাণ ছিল 400 প্লাস। এর বাইরেও বিহারের আর একটা অংশ এবং ভারতের বিশেষ করে মুর্শিদাবাদ, কলকাতা বা এই জায়গাগুলোতে হিসেব করে দেখা গিয়েছে সেখানে প্রতি 250 স্টুডেন্টের জন্য একটা করে বিদ্যালয় তৈরি করা হয়েছিল। এবং মুসলমানদের এই অঞ্চলে প্রায় 550 বছর শাসনের হিস্ট্রিতে মুসলিমদের মধ্যে অশিক্ষিত জনগোষ্ঠীর পরিমাণ পাওয়াই যেত না বললে, একবারে ভেরি ফিউ একটা অ্যামাউন্ট। মুসলিমরা তখন শিক্ষা অর্জন করত, এই বিদ্যালয়গুলো সবার জন্য উন্মুক্ত ছিল। এই অঞ্চলে দাসত্বের মেন্টালিটি থেকে জাতিকে মুক্ত করার জন্য শিক্ষা কাঠামো, সভ্যতা, কৃষ্টি, কালচার মুসলমানরা স্বাধীন সুলতানি আমল এই সময়গুলোতে সবচেয়ে বেশি অ্যাডাপ্ট হয়। এবং এই সময় বিশেষ করে আব্বাসীয় খেলাফতের সময়, যেটা উমাইয়াদের পরে 750 থেকে 1258 এই পর্যন্ত, এই দীর্ঘ একটা সময় ধরে আব্বাসীয় খেলাফতের সময় এখানে 37 জন খলিফা এসেছিলেন। প্রত্যেকেই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন, এবং সেই ঢেউটা এই অঞ্চল পর্যন্ত চলে এসেছিল। স্বাধীন সুলতানি আমলেও এই অঞ্চলের মানুষের মনস্তত্ত্ব কিভাবে তৈরি হবে, মানুষের মধ্যে বন্ডিংসটা কিভাবে তৈরি হবে, জাতি হিসেবে নিজেকে তারা কিভাবে পরিচিত করে তুলবে, সেই ব্যাপারেই মুসলিমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিত। এবং মুসলিমরা ছিল এই ভূখণ্ডের স্থায়ী নিবাসী। 2টা জাতিকে এই অঞ্চলের স্থায়ী নিবাসী বলা হয়, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে মুসলিম। কারণ এরা এখান থেকে লুটপাট করে সম্পদ নিয়ে চলে যায়নি, এখানে এসে শুধু শাসন করার জন্য তারা আসে নাই, এখানে থাকছে, বিয়ে শাদী করছে, সংসার করেছে, জাতির জন্য চিন্তা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, পুরো জাতিকে উঠিয়ে নেওয়ার জন্য, বিশ্বের দরবারে উন্নত করার জন্য যা করণীয় মুসলিমরা এখানে তাই করেছে। এর আগে দাজরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, এখানে অনেকেই এসে শুধু মশলা নিয়ে লুটপাট করে এইখান থেকে চলে গিয়েছে এবং সাপ্রেশন করেছে, আগ্রাসন চালানো হয়েছিল। মুসলমানরা শুধুমাত্র এইখানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনবদ্য ভূমিকা পালন করেছে। তৎকালীন সময় এই বাংলাকে বলা হতো জান্নাতাবাদ। জান্নাতাবাদ এত চমৎকার নগরী ছিল, মুর্শিদাবাদের সম্পদ, ঢাকার সম্পদ, ইটস ট্রিমেন্ডাস আউটস্ট্যান্ডিং একটা জায়গা ছিল, যে জায়গাটাকে ক্ষয়িষ্ণু করার জন্য ব্রিটিশরা এসে প্রথম 100 বছর কোনো কাঠামোগত শিক্ষা তো তৈরি করেই নাই, বরং তারা 100 বছরের মধ্যে যত বিদ্যাপীঠ ছিল সবগুলোকে ধ্বংস করে রাখছে। ধ্বংস করে দিয়ে যখন মুসলমানদের শিক্ষা থেকে দূরে রাখতে পেরেছে, হিন্দুদেরকে তাদের মতো করে এডুকেটেড করতে পেরেছে, তখন ম্যাকলের ওই যে থিওরিটা একটা মানে মনস্তত্ত্বের জায়গা থেকে তারা কিছু ব্রিটিশ দাস তৈরি করতে চেয়েছে। রক্তে থাকবে মানুষ, মাংসে থাকবে বাঙালি, কিন্তু মনস্তত্ত্বের জায়গা থেকে হবে একটা দাস, সার্ভেন্ট হিসেবে সার্ভ করবে। এবং তারা সাকসেসফুলি সেটা রান করছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এর পরবর্তীতে এইটা রিফর্ম করার জন্য, ম্যাসিভ রিফর্ম করার জন্য যে ধরনের থিঙ্কার প্রয়োজন ছিল, যে ধরনের এডুকেশন শিক্ষানীতি রাইটিংয়ের প্রয়োজন ছিল, বাংলাদেশে এই 2026 সাল পর্যন্ত এসে আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আর এইটার জন্য যে ধরনের মেন্টালিটি, এই জাতিকে নিয়ে চিন্তা করা, কলোনিয়াল মেন্টালিটির বাইরে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার জন্য যে ধরনের পলিটিশিয়ান প্রয়োজন ছিল, এখানে যারা এসেছে পলিটিক্স করতে, এরা হচ্ছে
পোর অর চিপ মেন্টালিটির কিছু পলিটিশিয়ানরা আমাদেরকে সার্ভ করেছে দীর্ঘদিন ধরে এবং এখনও পর্যন্ত করে যাচ্ছে। এডুকেশন নিয়ে কিভাবে একটা জাতি মেরিটোক্রেসির মাধ্যমে তৈরি হয় এটা নিয়ে তাদের চিন্তাই নাই। শিক্ষার পাশাপাশি, এডুকেশনের পাশাপাশি যদি ইথিক্যাল গ্রাউন্ডটা মানুষের ঠিক না থাকে তাহলে একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। এখানেই ছিল শহীদ আব্দুল মালেকের কথা। তিনি অল্প সময়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, কিন্তু আমি অবাক হই যে ওই সময়ে তিনি দার্শনিক সোয়াজ্জার, উইলিয়াম হান্টারের মতো দার্শনিকদের কথাগুলো খুব সংক্ষেপে নিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে এডুকেশনের, দার্শনিক সোয়াজ্জারের কথা বলেছেন তিনি তিনটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল কথা বলেছেন। একটা এডুকেশনের ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে জ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষ সাধন করতে হবে, সামাজিকীকরণের উৎকর্ষতা সাধন করতে হবে, আর এখানে মোরালিটির উৎকর্ষতা সাধন করতে হবে। তিনি আবার লাস্টে এমফাসাইজ করে বলেছেন মোরালিটি ছাড়া যদি বাকি দুইটা হয় ইটস মোর ডেঞ্জারাস দ্যান আ লায়ন। সুতরাং তোমার ভিতরে ম্যাটেরিয়ালিস্টিক একটা সোসাইটি আছে, এই সোসাইটি তোমাকে কখনো উন্নত করতে পারে না। এডুকেশনের উদ্দেশ্য এইটা না যে একটা ম্যাটেরিয়ালিস্টিক একটা সোসাইটি তৈরি করে বস্তুতান্ত্রিক ভোগবাদী একটা সোসাইটি তৈরি করবে। তাহলে তো পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, হিংস্র দানব আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, হচ্ছেও না সেই পার্থক্য। ঘরের মধ্যে মায়ের কাছে সন্তান নিরাপদ না, ঘরের ভিতরে বাবার কাছে তার মেয়ে নিরাপদ না। ওয়েস্টার্ন সোসাইটিতে গিয়ে দেখেন না, এই সোসাইটিগুলো তারা নিজেদেরকে বলে উই আর ইন্ডিয়াস সোসাইটি, উই আর মডার্ন সোসাইটি, কিন্তু গ্রাজুয়ালি তারা ডিক্লাইন হচ্ছে, নেগেটিভ পপুলেশনের দিকে যাচ্ছে, সামাজিকীকরণ হারাচ্ছে, সোশ্যাল বন্ডিংসগুলো হারাচ্ছে। তাদের এডুকেশন, তাদের বড় বড় অট্টালিকা, কিছু মিসাইল তৈরি করা আর কিছু যান্ত্রিক উৎকর্ষতা সাধন ছাড়া আর কোনো কিছুই দিতে পারে না। এখন তাদেরকে হায়ার করতে হয়, মানুষ হায়ার করতে হয় কোথা থেকে? যান অস্ট্রেলিয়াতে, তাদের জনগোষ্ঠী কমতেছে, দাঁড় করে হচ্ছে ভিয়েতনাম থেকে, দাঁড় করে ইন্ডিয়া থেকে, দাঁড় করে বাংলাদেশ থেকে, দাঁড় করে মুসলমান কান্ট্রিগুলো থেকে দাঁড় করতেছে জনগোষ্ঠী। ইউরোপ আমেরিকায় যান, অনায়াসে আপনাকে দিয়ে দেবেন নাগরিকত্ব। যান না সৌদি আরবে, সারাদিন কান্দেন, কোনোদিন নাগরিকত্ব দিচ্ছে না তারা, অনেক কষ্ট সেখানে। মুসলিম দেশগুলোতে এত অভাব অনটন তাদের নাই, জনগোষ্ঠী নিয়ে এত কার্পণ্যতায় ভোগে না তারা, কিন্তু তাদের সংখ্যা গ্রাজুয়ালি ডিক্লাইন হয়ে যাচ্ছে। এমন এডুকেশন, এই ফ্রি মিক্সিং ব্যবস্থাগুলো তাদের ধ্বংস করে ছাড়ছে। ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথাগুলো তাদের সামাজিক কাঠামোগুলোকে ভেঙে চুরে খান খান করে ফেলছে। 43% সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করে তার পিতৃ পরিচয় সম্বন্ধে ধারণা লাভ করে না। সুইডেনের 72% মানুষ জানে না তার বাবার পরিচয়টা কি। ব্রাজিলে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু থাকার কারণে, জার্মানিতে এই জিনিসগুলো চালু থাকার কারণে এখানে ছেলেরা ছেলেদের বিয়ে করে গেই ম্যারি, মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে লেসবিয়ানিজম। জন্মের পর থেকে ছেলেদের প্রতি মেয়েদের ওই আকর্ষণ, ইন্টারাকশনগুলো একেবারেই কমে যায় ফ্রি সেক্স লিভিং টুগেদার থাকার কারণে। মেন্টালি তারা হয়তো লেখাপড়া করে কিছু বস্তুতান্ত্রিক, কিছু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে, কিন্তু তারা হয়ে যাচ্ছে একেবারেই জড়বস্তু আর হিংস্র পশু পাখির মতো। একটা ইন্টারনেটে রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, একজন মানুষ কুকুর সাচ্ছে এবং কত লাখ টাকা যেন খরচ করে কুকুরের মতো একটা পোশাক পরে কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। মেন্টালিটি কোথায় চলে গেছে? ওর আর হচ্ছে ভালো থাকতে, মানুষ থাকতে ইচ্ছা করে না, ওর কুকুর বিড়ালি হইতে ইচ্ছা করে। ওর শিক্ষা, ওর সমাজ তো ওরে কুকুর বিড়ালের শিক্ষাই দিছে, ও মানুষ হবে কীভাবে? তখন আর ওর এটা আর ভালো লাগতেছে না। দুনিয়ায় সুস্থ মানুষ যারা, একটু যাদের মেন্টালিটি আছে, মানবতা বোধ আছে, মানবিকতা আছে, রেশনালিটি আছে, সেই মানুষ এটা দেখলে কি বলবে? এটা পাগল ছাগল ছাড়া আর কারো এই কাণ্ড এটা হইতে পারে না। কিন্তু ওয়েস্টার্নরা এরকম পাগল ছাগলের জন্ম দিচ্ছে। মাঝে মাঝে ওই পাগলের জন্ম হয় কারণ তার শিক্ষা কাঠামো, তার সামাজিক ব্যবস্থা, তার পারিবারিক কাঠামোগুলো তাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলে, সে ট্রমাটাইজ হয়ে যায়। সে কী করবে সে বুঝতে পারে না। তার আসলে রেসপন্সিবিলিটিটা কি? অ্যাজ এ হিউম্যান বিং সে দুনিয়াতে কেন আসছে, কেনই বা কিছুদিন পরে তাকে চলে যেতে হবে, এই দর্শনটা যখন তাকে শিক্ষা দেওয়া হয় না, তখন তার শিক্ষা কাঠামো শুধুমাত্র সে মনে করে এই শিক্ষায় শিক্ষিত হব, কিছু টাকা ইনকাম করব। এই কারণেই শিক্ষা কাঠামোর মধ্যে ইথিক্সের কোনো জায়গা যখন না থাকে, তখন এই সোসাইটির মধ্যে কাস্ট সিস্টেম তৈরি হয়ে যায়। পুঁজিবাদী সিস্টেমের মধ্য দিয়ে একটা অংশ সম্পদের পাহাড় গড়ে, আর একটা অংশ দরিদ্র থেকে দরিদ্র হতে থাকে। এই সমাজে পুলেট ব্যুরোর সদস্যরা স্লোগান দিচ্ছে সমাজের সব মানুষ সমান, কিন্তু তারা যখন ক্ষমতায় যাচ্ছে তাদের ইকোনমি আর ফাংশন করছে না। পুলেট ব্যুরোর সদস্যরা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে, আর দরিদ্র মানুষদেরকে তারা সাপ্রেস করে যাচ্ছে। দিস ইজ দ্য কমন সিনারিও। এই মূল কারণটাই হচ্ছে এডুকেশন সিস্টেম এই সেগ্রিগেশনগুলো তৈরি করছে। আমার বাংলাদেশে যেমন মেন্টালিটি তৈরি করছে, একটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে এবং তার পূর্ববর্তী এডুকেশনের কাঠামোটা। পাকিস্তান পিরিয়ডে যে 8টা শিক্ষা কমিশন গঠন করা হলো, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে। এই রাষ্ট্রের মূল কথা ছিল
এই রাষ্ট্রটা হবে একটি ইসলামিক ভাবধারার চিন্তার আলোকে গঠিত একটা রাষ্ট্র কাঠামো। কোরআন এবং সুন্নাহের আলোকে তার নীতি নিয়মগুলো পরিচালিত হবে এবং মানুষদেরকে সেই দ্বিজাতি তত্ত্বের ধারণা দিয়েই কিন্তু এমন একটা সেন্টিমেন্টে এই উপমহাদেশ 1947 সালে বিভক্ত হয়েছে। কিন্তু 23 বছরের পাকিস্তান পিরিয়ডে যার অধিকাংশ সময় সেনা শাসন ছিল, এই সময়টাতে শিক্ষা কাঠামো কেমন হবে এজন্য অনেক কমিশন, 23 বছরে 8টা কমিশন গঠন হলেও এই শিক্ষা কাঠামোর কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ শিক্ষা কাঠামোর কমিশন নিয়ে যখন কমিশন প্রস্তাবনা দিয়েছে, তার প্রস্তাবনার আলোকে নূর খান শিক্ষা কমিশনের উপরে ভিত্তি করে যে ইথিক্যাল এডুকেশন সিস্টেমের কথা তারা বলেছে, সেই জায়গায় যখন আলোচনা করতে গিয়েই মূলত এই মেসাকারগুলো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই সেকুলার যারা ছিল তারা নানা ধরনের মব ক্রিয়েট করেছে, মব সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। তো সেই পাকিস্তান পিরিয়ডের শিক্ষা কাঠামোর ভিতরে কোন বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছিল এবং কেন এই অঞ্চলে উপনিবেশবাদী এই শিক্ষা কাঠামোই থেকে গেল, 47-এ স্বাধীনতার পরেও পাকিস্তান কেন একটা শিক্ষা কাঠামো তৈরি করতে পারলো না, কি কারণে পাকিস্তানের কনস্টিটিউশনটা তৈরি করতেও 9টা বছর সময় লেগে গেল, ডিলিম্মাটা কোথায়, শাসক গোষ্ঠীর এই পোর মেন্টালিটি, বিশেষ করে পলিটিক্যাল পাওয়ারের পোর মেন্টালিটি ইনক্লুডিং আফটার ইন্ডিপেন্ডেন্ট অফ দিস কান্ট্রি, এই সময়ে এসেও পলিটিক্যাল পার্টিগুলোর মূলত রিফরমেশনের কাজগুলো থাকে, এডুকেশন রিফর্ম করা, একটা জাতিকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করা, জাতি সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, কোন বেসিসের উপরে একটা জাতিকে আমি তৈরি করব, এগুলো খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার। এটা খোলামেলা হালকা পাতলা আলোচনার কোনো ব্যাপার না। শিক্ষা ক্রম কেমন হবে, শিক্ষা ব্যবস্থাপনা কেমন হবে, ক্রম শিক্ষা কাঠামোর মধ্যে যারা বই লিখছে, বইয়ের মধ্যে কোন ধরনের বিষয়গুলো কন্টেন্টগুলো ইনজেক্টেড করা হচ্ছে, ইটস সো মাচ ইম্পর্টেন্ট। এর মধ্য দিয়ে মানসপট তৈরি হয়, একটা জাতির মনস্তত্ত্ব সেভাবে গড়ে ওঠে, যেই খেলাটা দীর্ঘ সময় ধরে এই স্বাধীন বাংলাদেশে করা হয়েছে। কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের পর থেকে ধারাবাহিকভাবে যে 11টা কমিশন তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কমিশন উপরে উপরে শিক্ষা নীতির কথা বলে, পজিটিভ শিক্ষা নীতির কথা বলে, শিক্ষাক্রমের মধ্যে যে ধরনের নেগেটিভ বাতাসগুলো ঢুকানো হয়েছে তাতে জাতির মধ্যে শতদা বিভক্ত একটা জাতি তৈরি হয়েছে। এবং এটা ব্রিটিশদের একটা থিঙ্কিং ছিল। আপনি পাকিস্তানে এরকম জিনিসগুলো পাবেন না যেটা বাংলাদেশে আমরা শিক্ষা কাঠামোর ক্ষেত্রে পাই, মালয়েশিয়াতে পাবেন না। আমাদের শিক্ষা কাঠামোর কথা বললে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কুয়েতে, চায়নায়, জাপান, জার্মান অথবা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর শিক্ষা কাঠামো অ্যানালিসিস করে দেখবেন, জন্মগতভাবে একটা শিক্ষা কাঠামোতে এত বেশি ডাইভার্সিফিকেশন, ইটস আনবিলিভেবল। মাদ্রাসা, তাও আবার কওমি, হাফেজি, আলিয়া, স্কুল আছে, সরকারি বেসরকারি স্কুল। সরকারি স্কুলগুলোতে এক ধরনের ট্রিটমেন্ট সরকারের, মাদ্রাসার ধরনের এক ধরনের ট্রিটমেন্ট। বাজেট যখন অ্যালোকেট করা হয় এই রাষ্ট্রের, সংবিধানের ভিতরে বলা আছে এদেশের সকল নাগরিক সমান অধিকার লাভ করবে, কনস্টিটিউশনের একেবারে স্পষ্টভাবে মৌলিক অধিকারের মধ্যে বলা হয়েছে। কিন্তু শিক্ষা কাঠামো যার মাধ্যমে একটা জাতি তৈরি হয়, সেই শিক্ষা কাঠামো আপনারা খুঁজে দেখবেন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে বাজেট দেওয়া হয়, এভারেজে একজন স্টুডেন্টের পেছনে 12 থেকে 15,000 টাকা ইয়ারলি খরচ করে গভর্নমেন্ট। একটা স্কুলের স্টুডেন্টদের জন্য ইয়ারলি 25,000 টাকা করে খরচ করে, আর একটা ক্যাডেট কলেজে পড়ুয়া স্টুডেন্টের জন্য 1,35,000 বা 36,000 টাকা করে অ্যাভারেজে 1 ইয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে খরচ করা হয়। এরপর আবার ইংলিশ মিডিয়াম আছে। বাংলাদেশের মধ্যে থেকে ইংলিশ মিডিয়াম হচ্ছে বাংলাদেশের কোনো কৃষ্টি, কালচার, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম কিচ্ছু শেখায় না। বাংলাদেশের বাইরে গিয়ে আলাদা একটা কালচারাল সিস্টেমকে অ্যাডাপ্ট করে তৈরি করেছে ব্রিটিশ ভলিউমে, ব্রিটিশদের কারুকার্যে এক ধরনের শিক্ষা কাঠামো। এখানে আবার যারা একটু বড় লোক হয় আর কি, সকল ধনী আছে অনেকে, আঙুল ফুলে কলা গাছ হয়, বাপ মা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু কয়টা টাকা হয়ে গেছে, এলিটের সাথে মিশতে হবে, এই জন্য ছেলে মেয়েরে আবার পড়া ইংলিশ মিডিয়াম। এরকম দরিদ্র পলিটিশিয়ান পরবর্তীতে বড়লোক হয়েছে, এটা বাংলাদেশে খুবই নর্মাল একটা সিনারিও। আমি এখন হিসাব করে দেখলাম, এটা একটা রিসার্চ করার জন্য একজনকে বলছি,